দেখতে দেখতে 16 তারিখ হয়ে গেল, আর মাত্র 15 দিন বাকি নোটিফিকেশান পাবলিশড হওয়ার লাস্ট ডেটের। কি আজব ব্যাপার, তাই না? সেই 17 তারিখ থেকে 17 এপ্রিল থেকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবারে নোটিফিকেশান পাবো, এবারে নোটিফিকেশান বেরিয়ে যাবে, এই হয়তো নোটিফিকেশান এলো, আগামীকাল নোটিফিকেশান বেরোবে। আবার কেউ কেউ বলছে না, শুক্রবার কিংবা মঙ্গলবারের মধ্যে বেরিয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলছে না, 31 তারিখের মধ্যে যে কোনো সময় বেরিয়ে যাবে। আলটিমেট যেটাই হোক বেরাক, আর কতদিন এভাবে অপেক্ষা করা যেতে পারে? ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালিভাবে কিছু কথাই জানা যাচ্ছে না, না এসএসসি বোর্ড থেকে, না এসএসসি চেয়ারম্যানের মুখ থেকে, না মুখ্যমন্ত্রীর মুখ থেকে, না কোথাও থেকে। আমরা সেখানে আড়ি পাতলে, কান পাতলে সেখানে বিভিন্ন কানাঘুষো শুনতে পাচ্ছি। সেটা বিভিন্ন পেপার কাটিংয়ের মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। কিন্তু সেগুলোর উপরে ভরসা করা কি ততটা সম্ভব যতটা অফিসিয়াল নোটিফিকেশান, অফিসিয়াল আপডেটের উপর? কিন্তু কিছু করার নেই। যেগুলো তথ্য আমরা পাচ্ছি সেগুলোকেই কিন্তু আমাদেরকে পাথেয় করে এগিয়ে যেতে হচ্ছে, কারণ আমাদের কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। এ যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান যা কিছু আপডেট দিচ্ছেন সবটাই কিন্তু সেই পুরনো ক্যান্ডিডেটদের জন্য, 2016 ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু নতুন ক্যান্ডিডেটরা যে অপেক্ষা করছেন তাদের এই প্রশ্ন নিয়ে যে তারা আদৌ এখানে অংশগ্রহণ করতে পারবেন কি, যদি পারেন তাহলে তাদের জন্য ভ্যাকেন্সি পোস্ট কীরকম রাখা থাকবে, তাদের জন্য পরীক্ষা পদ্ধতি কীরকম থাকবে, তাদের নিয়োগ প্রক্রিয়া কীরকম হবে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসছে। কোথাও বলা হচ্ছে নতুন করে গেজেট আসছে, কোথাও বলা হচ্ছে নতুন করে সিলেবাস আসছে, কোথাও বলা হচ্ছে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা থাকছে, কোথাও বলছে যে আলাদা করে তাদের জন্য ভ্যাকেন্সি পোস্ট থাকছে, আলাদা করে পরীক্ষার পাশাপাশি সমস্ত প্রক্রিয়াটাই থাকছে। কিন্তু সেগুলো কতটা মেনে নেওয়া যায়? এবং সেই সকল কানাঘুষো কিন্তু আমাদেরকে আরও বেশি করে বিচলিত করছে, আরও বেশি করে হতাশ করে তুলছে। আমরা এই মুহূর্তে কিন্তু একটা কথাই শুনতে চাইছি যে নোটিশ আসুক। সেই নোটিশ এলে কিন্তু আমাদের কাছে সমস্ত কিছু দুধ কা দুধ, পানি কা পানি ক্লিয়ার হয়ে যায়গা। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট আসছে না। এ যাবৎ বিভিন্ন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে পরীক্ষা হলে অবশ্যই আমাদেরকে দিতে হবে, যেহেতু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে এটাই হলো শেষ পরীক্ষা আমাদের সকল ক্যান্ডিডেটদের জন্য, সেটা পুরনো ক্যান্ডিডেটই হোক, নতুন ক্যান্ডিডেটই হোক, কেননা এরপরে কিন্তু আর এসএসসি হবে না। এসএসসি হলেও কে এসএসসি করবে, সেটা এই সরকার করবে নাকি আগামী দিনে যে নতুন সরকার আসবে তারা করবে, কিংবা আদৌ এসএসসি হবে কি না সেটা কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিচ্ছে। কেননা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এসএসসি হয়নি, যেটা হয়েছে সেটাও কিন্তু দুর্নীতিতে ভরপুর এসএসসি হয়েছে। সেই এসএসসিরই কিন্তু পুনরাবৃত্তি আবারও হতে চলেছে, অর্থাৎ সেই এসএসসি প্যানেল বাতিল করে আবারও সেইটারই কিন্তু পরীক্ষা হতে চলেছে। বিভিন্ন আপডেট রয়েছে এই মুহূর্তে, বিভিন্ন রকম কথা উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে, বিভিন্ন সমালোচনা উঠে আসছে, যে সমালোচনাগুলো কিন্তু আমাদেরকে অনেকটা এই সকল প্রশ্নের ব্যাপারে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা ভাবিয়ে তুলছে, অনেক কিছু আপডেট দিচ্ছে, অনেক কিছু জানিয়ে দিচ্ছে। আজকের এপিসোডে সেগুলো নিয়েই একটু কথা বলবো। একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। আশা করছি এর দ্বারা কিন্তু অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন, এবং সেই সঙ্গে আপনাদেরও কিছু মতামত থাকলে, কিছু বলার থাকলে, কিছু জানানোর থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স কিন্তু ওপেন রয়েছে। কতগুলো বিষয় আমাদের কাছে ক্রমশ প্রকাশ্য হয়ে আসছে যত 31শে মে কাছাকাছি আসছে। তার মধ্যে প্রথম হলো নিয়োগে স্বচ্ছতা আনতে বেশ কিছু পরিবর্তন আনছে এসএসসি, কিন্তু সেই পরিবর্তনটা কি সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে যে সকল তথ্য আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আদৌ জেনুইন কিনা সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। বলা হচ্ছে সেই সকল সূত্র মারফত বলতে তারা নাকি এসএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন, তাদের বক্তব্য থেকে, তাদের থেকে একান্ত আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোই কিন্তু প্রকাশিত হচ্ছে, সেগুলোই কিন্তু আমরাও পাচ্ছি, সেগুলোও কিন্তু আমাদের জানাচ্ছি। কেননা এ যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতা নেত্রী কেউই কিন্তু এ ব্যাপারে মুখ খুলছেন না। 23-24 তারিখের মধ্যে নোটিফিকেশান নিশ্চিত, এরকম একটা কথাও আসছে। আমরা গত এপিসোডেই জেনেছি শুক্রবার অর্থাৎ আজ কিংবা মঙ্গলবার এর মধ্যে আমরা নোটিশ পেয়ে যাব। আবার সেই সঙ্গে আরেকটা তথ্য এই সঙ্গে পেলাম
যে 23 থেকে 24 এই 2 দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান নিশ্চিত আসছে। তাদের যুক্তি এটাই যে 24 তারিখের পর কিন্তু সামার ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে নতুন যে বিচারপতি মহাশয় এসেছেন তিনিও কিন্তু বেশ কড়া। স্বাভাবিকভাবেই তার কাছে রিভিউ পিটিশন টেকার সম্ভাবনা তো দূরের কথা, তার কাছে রিভিউ পিটিশন ঘাড় তুলে দাঁড়ানো, মুখ তুলে দাঁড়ানো, চোখ তুলে দাঁড়ানো কিন্তু একেবারেই অসম্ভব ব্যাপার। সব মিলিয়ে কিন্তু নতুন নোটিফিকেশান দেওয়া ছাড়া এই মুহূর্তে এসএসসি থেকে শুরু করে রাজ্য সরকারের কারোরই কিন্তু দ্বিতীয় পথ নেই। জোড়া বিজ্ঞপ্তি আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। জোড়া বিজ্ঞপ্তি কীরকম? জোড়া বিজ্ঞপ্তি মানে দুটো বিজ্ঞপ্তি, যেমনটা ছিল 2022 সালে প্রাইমারির ক্ষেত্রে। অনেকে বলছেন যে ওটাও নাকি জোড়া বিজ্ঞপ্তি ছিল এই কারণেই যে একটা বিজ্ঞপ্তি ছিল নতুন করে নিয়োগের জন্য, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য 11,000 ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছিল, আরেকটা বিজ্ঞপ্তি ছিল নতুন করে টেট পরীক্ষার জন্য। ঠিক এবারেও এসএসসির ক্ষেত্রেও সেরকমই নাকি বিজ্ঞপ্তি আনতে চলেছে। তবে সেখানে যে ইন্টারভিউ সরাসরি ডাকা হয়েছিল এবারে সেটা নয়, কেননা সেখানে ছিল কি পাশ করা ক্যান্ডিডেটদেরকে নিয়ে ইন্টারভিউ, কিন্তু এখানে তো নতুন করে এক্সাম নিতে বলা হয়েছে, নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলা হচ্ছে, নিউ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, ফ্রেশ সিলেকশানের কথা বলা হয়েছে। তাহলে এখানে কি নতুন করে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রবল সম্ভাবনা বলতে সেটাই বোঝানো হচ্ছে যে এসএলএসটি রি এক্সামিনেশন আর এসএলএসটি নিউ এক্সামিনেশান, এর মধ্যে আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন। এসএলএসটি রি এক্সামিনেশান তাদেরকেই বলা হচ্ছে সেই 16 সালের ক্যান্ডিডেটদেরকে, 22 লক্ষ ক্যান্ডিডেটদের কথা বলা হচ্ছে, যাদের জন্য ভ্যাকেন্সি থাকছে 26,000, অর্থাৎ সেই যে প্যানেল বাতিল হয়েছে সেই ভ্যাকেন্সি। আর এসএলএসটি নিউ এক্সামিনেশান বলতে বলা হচ্ছে 16 সাল থেকে 25 সাল পর্যন্ত এই যে 9 বছর কিংবা 10 বছরই ধরুন, এই যে ক্যান্ডিডেটগুলো তাদেরকে নিউ হিসাবে ধরা হয়েছে। নতুন ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন কি না তারই কিন্তু যোগ্য জবাব এখানে রয়েছে। এসএলএসটি নিউ এক্সামের মধ্যে 18,000 আপডেট ভ্যাকেন্সি এখানে দেখানো হচ্ছে। এটা কতটা জেনুইন, আদৌ এটাকে বিশ্বাস করা যায় কি না সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ব্যাপারটা হচ্ছে এই রকম, আপাতত এই রকমই একটা আপডেট রয়েছে। আবার এই দুটোকে টোটাল করে বলা হচ্ছে নাকি 35-এর ওপর কিংবা 40-এর ওপরও কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে। 40,000 35,000-এর ওপর টোটাল ভ্যাকেন্সি থাকতে পারে, কেননা এটা পার্টিকুলার এটাই নয়, এর থেকেও বেশি ভ্যাকেন্সি থাকবে। ভ্যাকেন্সি যত বেশি থাকবে ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো, মঙ্গলজনক, কেননা 2016 সালে 22 লক্ষ ক্যান্ডিডেট এবং 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত আরও 22 থেকে 25 লক্ষ ক্যান্ডিডেট রয়েছেন। হ্যাঁ, এটা আপনি বলবেন যে 2016 সালের অনেক ক্যান্ডিডেটের কাছে কিন্তু যোগ্য নথি নেই। নথি না থাকলেও এবারে নতুন করে অংশগ্রহণ করতেও কোনো বাধা নেই। এবারে 2016 সালের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নথি থাকার প্রয়োজনীয়তা এটাই, কেননা এজ রিল্যাক্সেশনের সুযোগ সুবিধা তারা পাবে সেই জায়গাটার জন্য বলছেন তো, কিন্তু সেটাও অনেকটাই কিন্তু কম। অনেক স্টুডেন্টই কিন্তু তাদের নথি রেখেছেন, প্রায় 97% ক্যান্ডিডেট কিন্তু তাদের নথি রেখেছেন। সেই নথির ওপর ভিত্তি করে তারা কিন্তু অবশ্যই এখানে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু জোড়া বিজ্ঞপ্তি আনার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান সকলেই কিন্তু, এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত সকলেই কিন্তু এরকমই একটা চিন্তা ভাবনার দিকে এগোচ্ছেন। হয়তো তারা খসড়া যে প্রস্তুত করেছেন সেখানেও হয়তো এরকমই সিদ্ধান্ত নিয়েছেন। বলা হচ্ছে যে এসএলএসটি নিউ এক্সামটা নাকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে এবং তারই একান্ত প্রচেষ্টায় নাকি এটা হতে চলেছে। কিন্তু যেটাই হোক সেটা আমাদের ক্ষেত্রে কতটা মঙ্গলজনক হবে, কেননা এখানে এসএলএসটি রি এক্সামিনেশান হবে একটা আর এসএলএসটি নিউ এক্সামিনেশান হবে একটা, দুটোর জন্য আলাদা আলাদা পৃথক পৃথক নোটিফিকেশান বেরোবে। বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এসএলএসটি রি এক্সামিনেশানের পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বরের, যদি সব ঠিকঠাক থাকে। অপরদিকে এসএলএসটি নিউ এক্সামিনের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। বলা হচ্ছে নাকি ডিসেম্বরের মধ্যে হবে। এছাড়া বলা তো দ্বিতীয় কোনো উপায় নেই, কেননা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যেখানে নিয়োগ কমপ্লিট করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে এই কথাটাই বলতে পারে বা এই কথাটাই বলা যায়। অর্থাৎ সেপ্টেম্বরে প্রথমেই কিন্তু এসএলএসটি রি এক্সামিনেশান 2016 ক্যান্ডিডেটদেরকে নিয়ে কেবলমাত্র পরীক্ষা হবে, তাতে যারা অংশগ্রহণ করবেন ভালো। আর এসএলএসটি নিউ এক্সামিনেশান হবে তার ঠিক 3 মাস পরে বলা হচ্ছে, যেখানে এই
নতুন ক্যান্ডিডেট 2016 থেকে 25 পর্যন্ত নতুন ক্যান্ডিডেট সকলে যেমন অংশগ্রহণ করতে পারবেন, ঠিক তেমনই আবার 16 সালের যে 22,000 ক্যান্ডিডেট যারা এসএলএসটি রি এক্সামিনেশনে অংশগ্রহণ করেছেন তারাও নাকি এখানে আবারও অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ আলটিমেট যেটা দেখা যাচ্ছে, এসএলএসটি রি এক্সামিনেশানে কেবলমাত্র 2016-র 22 লক্ষ ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারবে, সেখানে নতুনরা অংশগ্রহণ করতে পারবে না। তারা এখানে যেমন সুযোগ পাবে, ঠিক একইভাবে এসএলএসটি নিউ এক্সামিনেশনের ক্ষেত্রেও কিন্তু এই 2016 সালের ক্যান্ডিডেটরা আবারও অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ 2016 সালের ক্যান্ডিডেটরা দুটো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন, আর নতুন ক্যান্ডিডেটরা কিন্তু মাত্র একটি অংশগ্রহণ করতে পারছেন পরীক্ষায়। বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে? খুবই ক্রিটিক্যাল ব্যাপার। অর্থাৎ এটা কিন্তু 2016-র ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ, আর নিউ স্টুডেন্টদের ক্ষেত্রে খুব পোড়া কপাল হতে চলেছে। কেননা 2016-র ক্যান্ডিডেটরা সেই পরীক্ষায় না পাশ করতে পারলেও এই পরীক্ষায় পাশ করার একটা প্রবল সম্ভাবনা থাকবে। 2016-র ক্যান্ডিডেটরা সেই পরীক্ষায় প্রিপারেশান থেকেও এই পরীক্ষায় প্রিপারেশানে একই জায়গায় পাবে। সুবিধাটা কত দিক দেখুন। অ্যাকচুয়াল পর্ষদ কাদের দিকটা বেশি গুরুত্ব দিচ্ছেন, কাদের দিকটা বেশি তাকাচ্ছেন সেটা দেখুন। সবাইকে কিন্তু সমান চোখে দেখা হচ্ছে কি, বিষয়টা খেয়াল করুন। এবারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে থাকবে, আপনারা কমেন্ট করে জানাবেন। আরেকটা ব্যাপার এই মুহূর্তে দেখা দিচ্ছে, যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের কপালেই ভাঁজ সৃষ্টি করছে, সেটা হলো পিটির প্রসঙ্গ। অবশ্য এই পিটি আলটিমেট কাদেরকে দিতে হবে, সেটা 2016-র ক্যান্ডিডেটদেরকে প্লাস নতুন ক্যান্ডিডেটদেরকে, নাকি কেবলমাত্র নতুন ক্যান্ডিডেটদেরকে দিতে হবে, 2016-দেরকে নয়, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠেনি, তথ্য পাইনি। পরিষ্কার কথা, সেই তথ্য কিন্তু পাওয়া যায়নি এখনও। তবে পিটি যে বলা হয়েছে সেটা যাদেরকেই দেওয়া হোক বা সকলকেই দেওয়া হোক, সেটা কিন্তু পিটি প্রসঙ্গটা কিন্তু ক্যান্ডিডেটদের মনে গভীর সমস্যার সৃষ্টি করতে চলেছে। কেননা সমস্ত ব্যাপারটা আলোচনা করলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কিন্তু এ যাবৎ পিটি ব্যাপারটা কিন্তু আপনারা অনেকেই জানেন, কেননা দীর্ঘ 9 বছর যখন নিয়োগ হয়নি, সেই 9 বছরে যখন বারংবারই গেজেট পরিবর্তন হয়েছে, সেই সময় কিন্তু পিটি নিয়েই বারবার কিন্তু আলোচিত হয়েছে, পিটি নিয়েই বিভিন্ন গেজেট পরিবর্তনে দেখানো হয়েছে। 2020 সালটা এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ। 2020 সালে এই পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্টের ব্যাপারটা প্রথম এসএসসির ক্ষেত্রে আসে। এরপর ঠিক 2 বছর পরে অর্থাৎ 2022 সালে সাঁওতাল মাধ্যমে এই পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হয়। পিটির যে গেজেট হয়েছিল সেখানে কি বলা হয়েছিল, যে প্রথমে পিটি হবে 150 নাম্বারের, তাতে পাশ করতে পারলে আপনাকে 100 নাম্বারের আপনাকে জেনারেল পেপারের পরীক্ষা দিতে হবে। জেনারেল পেপার বলতে এখানে বাংলা এবং ইংরেজি, অর্থাৎ জেনারেল ল্যাঙ্গুয়েজের উপরে কথা বলছি। বাংলা ইংরেজির ওপর পাশ করতে পারলে তারপরে আপনার থাকবে যে যার সাবজেক্টের ওপর 100 নাম্বারের পরীক্ষা বা 80 নাম্বার যাই হোক। অর্থাৎ আপনি আপনার নিজের সাবজেক্টে পৌঁছতে হলে আপনাকে দুটো পরীক্ষায় পাস করে আসতে হবে, এটাই ছিল সে সময়ের গেজেট। তারপর 2022 সালে যখন আমরা প্রাইমারি টেট নিয়ে ব্যস্ত ছিলাম, সেই সময় কিন্তু সাঁওতাল মাধ্যমের পরীক্ষাটা হয়, সাঁওতাল মাধ্যমের এসএলএসটি। সেখানে কিন্তু এই পিটি নিয়ে পরীক্ষা হয়েছিল। পিটিতে যারা পাস করতে পেরেছিলেন তাদেরকে সাবজেক্টের পরীক্ষায় খাতা দেখা হয়েছিল, সেই মোতাবেক কিন্তু শুধু পরীক্ষায় নেওয়া হয়নি, নিয়োগকে কমপ্লিট করা হয়েছিল। তারপরেও কিন্তু এই পিটির ব্যাপারটা কিন্তু অনেকটা স্থগিত হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে যায়। দেখা যায় যে এসএসসির ক্ষেত্রে পিটি হবে না, এরকম একটা আপডেট বেরিয়ে, এরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশন জারি হয়ে মাদ্রাসা এসএলএসটি এসে যায় 2023 সালে, যার পরীক্ষাটা হয় কেস টেস হেনা তেনা কাটিয়ে 2024 সালে 3রা মার্চ, আমার যদি খুব ভুল না হয় এটাই হবে। 2024-এর 3রা মার্চ যে মাদ্রাসা এসএলএসটি অর্থাৎ 7th এসএলএসটি পরীক্ষা হয়, সেখানে কিন্তু পিটি হয় না। আপনারা সকলেই পরীক্ষা দিয়েছেন, সেখানে কিন্তু কেবলমাত্র 90 নাম্বারের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়, তবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কস এসে যায়। এখানে দুটো ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে মাইনাস হতে থাকে, যে কারণে এখানে কিন্তু অনেকেরই কাট অফ অনেকটাই নিচে নেমে যায়। মাদ্রাসা এখনও পর্যন্ত নিয়োগ কমপ্লিট হয়নি, এখানে দুর্নীতির কারণে, এখানে কেসের কারণে বিষয়টা এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে, হ্যাঙ্গিং হয়ে রয়েছে কোর্টেতে। যাই হোক, আমাদের যেটা বলার সেটা হলো পিটির প্রসঙ্গ নিয়ে। আমরা দেখতে পেলাম যে 2020 সালে পিটি প্রসঙ্গটা এসেছে গেজেটের মাধ্যমে।
2022 সালে সাঁওতাল মাধ্যমের পরীক্ষায় পিটি হয়েছে, কিন্তু 2024 সালে মাদ্রাসা 7th SLST-তে পিটি হয়নি। তাহলে এবারে যে SLST হতে চলেছে সেই SLST-তে পিটি কতটা প্রাসঙ্গিক এটা কিন্তু আপনারা নিজেরা জানাবেন। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেটাও আপনারা দেবেন, আপনাদের তথ্যের অপেক্ষায় রইলাম। তবে এটা বলতে পারি 2016 সালের ক্যান্ডিডেট আর 2016 পরের ক্যান্ডিডেট, এই যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, 2016 সালের ক্যান্ডিডেটরা যেহেতু পুরনো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হয়তো পিটি নাও রাখতে পারে, আবার নতুন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পিটি রাখতেও পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। আবার হতে পারে 2016 প্লাস 2016 পরের ক্যান্ডিডেট প্রত্যেকের জন্যই পিটি রাখা হলো, কেননা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকে পিটির মাধ্যমে আটকে দেওয়া হবে। আবার এমনও হতে পারে কিন্তু পিটি নাও হতে পারে, কি হবে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু পিটির প্রসঙ্গ এসে যাচ্ছে, পিটির ব্যাপারটা আরও জোরালো হয়ে উঠছে এসএসসির ক্ষেত্রে, সেটা কিন্তু সবথেকে চিন্তনীয় ব্যাপার। তার মানে এই নয় যে এই মুহূর্তেই আপনারা পিটি নিয়ে চিন্তিত হবেন, পিটি নিয়ে পড়াশোনা শুরু করে দেবেন। আমি বলবো এই মুহূর্তে অর্থাৎ আর যে 15টা দিন বাকি, যদিও 15 দিনের মধ্যেই নোটিফিকেশান পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এই 15টা দিন আপনারা পিটি নিয়ে চিন্তা ভাবনা করুন, কিন্তু এই মুহূর্তে কোনো ডিসিশান নেবেন না, কোনো পদক্ষেপ নেবেন না। এক কথায় বলতে চাইছি এই মুহূর্তে পিটি নিয়ে পড়াশোনা শুরু করবেন না, নোটিফিকেশান আসুক তারপরে আপনারা পড়াশোনা শুরু করবেন। কেননা পিটিতে একটা সুবিধা কি, এখানে কেবলমাত্র পাস মার্ক রয়েছে। দ্বিতীয় সুবিধা কি, এখনও পর্যন্ত কোনো ক্যান্ডিডেটই কিন্তু, আমি বলতে পারি 100% ক্যান্ডিডেটই কিন্তু পিটি নিয়ে কেউ পড়াশোনা করেনি, ভুল হতেও পারে, আমি 95 বলছি, 90% ক্যান্ডিডেটের কথা বলছি, কেউ পিটি নিয়ে কিন্তু পড়াশোনা করেনি, পড়াশোনা করবে নোটিফিকেশানের পর। কিন্তু এটা ঠিক যে নোটিফিকেশানের আগে পর্যন্ত কিন্তু সাবজেক্ট নিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট 100% ক্যান্ডিডেটই কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছেন। আপনি যদি পড়াশোনা এখনও পর্যন্ত শুরু না করে থাকেন তাহলে এক্ষুনি আপনি পড়াশোনা শুরু করুন, কেননা পিটি হবে কি না সেটা নিয়ে আমরা নিশ্চিত নই, কিন্তু সাবজেক্টের পরীক্ষা তো আপনাকে দিতেই হবে, তাই না? তাহলে সাবজেক্টের ক্ষেত্রে আপনার কিন্তু পড়াশোনা করা একান্ত কর্তব্য, একান্ত জরুরি। আর আপনি তো সাবজেক্টের পরীক্ষা দেওয়ার জন্যই তো অপেক্ষা করছেন। বেশ, এবারে আসি যে পিটি যদি হয় তাহলে তার সিলেবাস কীরকম থাকতে পারে। টেন্টেটিভলি একটা সিলেবাস আমরা ধারণা করে নেব। পিটি হলে সিলেবাস কি থাকতে পারে একটু আমরা জেনে নিই। সিলেবাস আমরা জানি যে 150 মার্কসের পরীক্ষা হবে, 150টা প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্ন থাকবে গণিত থেকে 40টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, অর্থাৎ 40 নম্বর। ইংরেজি থেকে 40টি প্রশ্ন, 40-এর জন্য 40 নম্বর। আর জিকে অর্থাৎ জেনারেল নলেজ এবং সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 70টি প্রশ্ন, 70 নম্বর। মোট 150টি প্রশ্ন, 150 নাম্বার। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। দেখুন তাহলে এবারে এই পরীক্ষা তাহলে কতটা মজবুত হতে চলেছে, কতটা শক্তিশালী হতে চলেছে। এই পরীক্ষার পাশ করে আসতে হবে। পাস মার্ক নিশ্চয়ই আমাদের এখানে 60% থাকবে, বিহারের মতো 50%-এ কিন্তু পাস মার্ক দেবে না। আমাদের প্রাইমারি ক্ষেত্রে, আপার প্রাইমারি ক্ষেত্রে 60%-এ পাস আমরা দেখেছি। তাহলে সেক্ষেত্রে এখানে 150-এর মধ্যেও কিন্তু 60%-এ আপনাকে কিন্তু পাস করতে হবে, এটাই হলো ম্যাটার। এখানেই আমরা পরিষ্কার বুঝতে পারছি এই পরীক্ষা কতটা জোরালো হবে। কেননা এখানে পাস মার্ক থাকলেও আপনাকে তো ভালোভাবে পড়াশোনা না করলে আপনি কিন্তু পাস মার্ক পাওয়া তো দূরের কথা, ধারে কাছেও পৌঁছতে পারবেন না। বিহারে পাস মার্ক যেমন 50% ছিল, তেমনই সেখানে প্রশ্নের সারল্য, প্রশ্নের এতটাই সহজ ছিল যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু নিজের বেসিক জ্ঞান থেকেই পাস করতে পেরেছেন। কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশান আরও জোরালো, আরও ভয়াবহ। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে কিন্তু কঠিন সিচুয়েশান হতে চলেছে। এবারে চলুন এই গণিত, ইংরেজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে কি কি বিষয়ের ওপর প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেটা একটু এক পলকে দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আসি গণিত। গণিত থেকে আমরা জানি বা একটু আগেই জানলাম যে 40টি প্রশ্ন থাকবে, মানে 40টা অঙ্ক দেওয়া থাকবে, আর প্রতিটার জন্য 1 নম্বর করে হলে 40 নম্বর। এক্ষেত্রে আমরা গণিতে দেখুন এখানে যে হিসাব দেওয়া থাকে আলটিমেট সেটার মধ্যে যে আসবে তা কিন্তু নয়। সিলেবাস থাকলেও সিলেবাসের বহির্ভূতও এসে যায়, সেটা কিন্তু আমাদের পক্ষে সেগুলো কন্ট্রোল করা সম্ভব হয় না। তবুও আমাদেরকে এর মধ্যেই দেখে যাওয়ার সম্ভাবনা বা এর মধ্যেই দেখে যেতে হয়। যেগুলো রয়েছে সংখ্যাতত্ত্ব,
শতাংশ, লাভ ক্ষতি, লসাগু, গসাগু, সময় ও দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, গড় অর্থাৎ অ্যাভারেজ, অংশীদার, মিশ্রণ, আয়তন, অনুপাত ও সমানুপাত, সরল সুদ, বয়স, পরিমিতি, সময় ও কার্য ইত্যাদি। অর্থাৎ এই সকল টপিকগুলোর ওপর কিন্তু আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে অঙ্ক। আপনি বাংলা স্টুডেন্ট, আপনি ইংরেজি স্টুডেন্ট, আপনাকে অঙ্ক করে যেতে হবে। আপনি ভূগোলের স্টুডেন্ট, আপনি ফিলোসফি স্টুডেন্ট, আপনাকে এখানে অঙ্ক পড়তে হবে। অথচ এটা আপনার সাবজেক্টের, অথচ এখানে আপনি 9-10-এর জন্য, এখানে আপনি 11-12-এর জন্য পরীক্ষা দিচ্ছেন। আপনার এখানে অঙ্ক করার কি দরকার? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এই প্রশ্ন যদি উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাথায় আসে তবেই কিন্তু, নচেত কিন্তু বলা যাবে না। নেক্সট, ইংরেজি থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই রকম একটা সিলেবাস দাঁড়াতে পারে। ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, প্রোগ্রামেটিক অফ সেন্টেন্স, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, টু কারেক্ট দ্য সেন্টেন্স, কারেক্ট স্পেলিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর্টিকেল প্রিপোজিশন ইত্যাদি সমস্ত কিছু আপনাকে পড়তে হবে গ্রামাটিক্যালের ব্যাপারে। এখানে সিন আনসিন দিয়ে দিতে পারে, সিন তো নয়, আনসিনই বেশি, কি দেবে বলা যাবে না, এটসেট্রা এটসেট্রা হিসেবে আপনাকে ধরে নিতে হবে। কতটা ভয়াবহ পরিস্থিতি দেখুন। আবার ঠিক একইভাবে জিকে বা সিএ থেকে 70টা প্রশ্ন থাকবে এবং এগুলো থাকবে জিকে মানে কি জেনারেল নলেজ, সমস্ত সাবজেক্ট থেকে থাকবে। সাধারণ জ্ঞান মানে কি সব থেকে থাকবে, সাহিত্য, ভূগোল, ক্রীড়া, ভারতের অর্থনীতি, ভারতের সংবিধান, ভারতের ইতিহাস ও সংস্কৃতি, সাধারণ বিজ্ঞান, বই ও লেখক অর্থাৎ বুকস অ্যান্ড অথার্স যেটাকে বলা হচ্ছে, সাম্প্রতিক ঘটনাবলী যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। এবং সে সাম্প্রতিক ঘটনাবলী মানে কিন্তু এই নয় যে 2025 সালের জানুয়ারি মাস থেকে আপনি জেনে গেলেন, না, আপনাকে কিন্তু 2024 সালেও একটু জানতে হবে। অর্থাৎ 2025 সাল যতটা বেশি জানবেন তার থেকে একটু কম জানবেন 2024 সাল সম্পর্কে, তার থেকে একটু কম জানলেও চলবে 2023 সাল সম্পর্কে। অর্থাৎ 2023 সালের সারা বছরব্যাপী যে সকল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে। বৈজ্ঞানিক আবিষ্কার, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক ক্রিয়াকলাপ ইত্যাদি সমস্ত কিছু, অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং। কতটা ভয়াবহ ব্যাপার আপনারা বুঝুন। পিটি আমরা এক বাক্যে বলে দিলাম, একটা শব্দের মধ্যে, পিটি, প্রিলিমিনারি টেস্ট, কিন্তু তার ভেতরে কতটা বড় একটা মহাভারত লুকিয়ে রয়েছে সেটা কিন্তু যারা পরীক্ষা দেবেন তারাই কিন্তু এর মর্ম বুঝবেন। তাই আমরা কিন্তু আবেদন করব, আমরা কিন্তু চাইবো, আমরা কিন্তু প্রার্থনা করব পিটি না হোক। পিটি হওয়ার সুবিধা আছে, অনেক ক্যান্ডিডেটকে এখানে আটকে দেওয়া যায়, তারপরে যারা বেরোবে তারা সাবজেক্টে দিতে পারবে। কিন্তু সমস্যা এটাই যে এই অল্প সময়ের মধ্যে আপনি পিটির প্রিপারেশান নেবেন কি করে? সাবজেক্টটাও তো কম নয়, কেননা এখানে মরণ বাঁচনের লড়াই। তার মাঝে এরকম একটা দিয়ে দেওয়া মানে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু পুরো মাথায় বাজ পড়ার মতন পরিস্থিতি। তাই আমরা সকলেই প্রার্থনা করব যেন এসএসসির ক্ষেত্রে পিটিটা না হয়, আর যদি হয় তাহলে কিছু করার নেই, ভবিতব্য বলেই আমাদেরকে ধরে নিয়ে এগোতে হবে, লড়াই করতে হবে, অস্তিত্ব রক্ষার লড়াই, মরণ বাঁচনের লড়াই, নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, নিজের স্বপ্ন সার্থক করার লড়াই, দীর্ঘ 9 বছরের অপেক্ষার লড়াই। আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের যুদ্ধ, আপনাদের প্রতিষ্ঠা হওয়ার যাবতীয় পরিকল্পনা, প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এসএসসি সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ছোট বড় যাবতীয় আপডেট আমরা আপনাদের টাইম টু টাইম দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।